সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। বিগত এপিসোডে আমরা ভেক্টর অ্যান্ড 3D এর স্ট্রেট লাইন চ্যাপ্টারটি শুরু করেছিলাম, যেখানে আমরা শিখেছিলাম কিভাবে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়। আজ আমরা সরলরেখার পরবর্তী পার্টগুলো শিখবো, যেখানে দেখবো আমরা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ 4B এক্সারসাইজ। এরপর দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে কিনা সেটা নির্ণয় করা শিখবো, এটা হচ্ছে 4C এক্সারসাইজ। এবং বহিস্থ কোনো একটি বিন্দু থেকে একটি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়, অর্থাৎ 4D এক্সারসাইজ। এই তিনটি এক্সারসাইজ খুবই ছোট ছোট, তাই আমরা একসঙ্গে এই তিনটি এক্সারসাইজ শিখতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখো, এরপর তোমাদের কোনো সমস্যা হবে না এই স্ট্রেট লাইনের প্রবলেমগুলো সলভ করতে। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, এর আগে ডিসিস এন্ড ডিআরএস চ্যাপ্টারটিতে আমরা শিখেছিলাম যে একটি সরলরেখার যদি ডিআরএস হয় a1 b1 c1 এবং আরেকটি সরলরেখার ডিআরএস যদি হয় a2 b2 c2, তাহলে এই দুটি যে দুটি সরলরেখার কথা বলা হয়েছে সেই দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ হয় cos থিটা। থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে cos থিটা ইকুয়াল টু mod of a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 পুরোটা ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার, অর্থাৎ উপরের গুলোর স্কয়ারের সমষ্টির বর্গমূল এবং আরেকটি যে সরলরেখা ছিল সেগুলোর ডিআরএস গুলোরও স্কয়ারের যোগফলের বর্গমূল। এই ফর্মুলাটা আমরা কিন্তু এর আগের চ্যাপ্টার ডিসিস এন্ড ডিআরএস অর্থাৎ দিক কোসাইন ও দিক অনুপাতে শিখে নিয়েছিলাম। তো সেই সূত্রটিকে কাজে লাগিয়ে আমরা এখানে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখব। এর আগে আমাদের বলে দেওয়া থাকতো যে দুটো সরলরেখার ডিআরএস এত, তাহলে এই চ্যাপ্টারে নতুন করে কি আছে? এই চ্যাপ্টারে এরকম করে তোমাদের ডিআরএস বলে দেওয়া থাকবে না, জাস্ট দুটো সরলরেখা দেওয়া থাকবে এবং সেই সরলরেখা থেকে তোমাদের কোণ নির্ণয় করতে হবে। তো এটা একটা বিষয় ছিল যেটা আমরা আগে শিখেছিলাম, সেটাকে আমরা এখানে কাজে লাগাবো। আবার আমরা জানি যে একটি ভেক্টর যদি b1 হয় এবং আরেকটি ভেক্টর যদি b2 হয়, তাহলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা যদি থিটা ধরি তাহলে সূক্ষ্মকোণ হবে cos থিটা ইকুয়াল টু b1 ডট b2 বাই mod b1 ইনটু mod b2। তো এই সূত্রটাও কিন্তু আমরা ডিসিস ডিআরএস চ্যাপ্টারে শিখেছিলাম এবং তারও আগে যে চ্যাপ্টার ছিল ভেক্টর গুণ ডট গুণ, সেখানেও আমরা এই সূত্রটা দেখেছিলাম। তো এই দুটো সূত্রকে কাজে লাগিয়েই আমরা এই চ্যাপ্টারে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখব। তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করব? তো দেখো, দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা ভেক্টর আকারে বা কার্তেশীয় আকারে দেওয়া থাকতে পারে। তো ধরলাম সরলরেখা দুটো ভেক্টর আকারে দেওয়া আছে। তো একটি সরলরেখা r ইকুয়াল টু a1 প্লাস tb1, আরেকটি সরলরেখা r ইকুয়াল টু a2 প্লাস t ড্যাশ b2। এখানে t এবং t ড্যাশ হচ্ছে এই দুটি সরলরেখার প্যারামিটার। তো দুটো আলাদা সরলরেখা হওয়ার জন্য প্যারামিটার সাধারণত আলাদাই হবে, কখনো কখনো একটি t আর একটি s ও দেওয়া থাকতে পারে। তো প্রথম সরলরেখাটি a1 বিন্দুগামী a1 অবস্থান ভেক্টরগামী এবং b1 ভেক্টরের সমান্তরাল, এবং দ্বিতীয় সরলরেখাটি a2 অবস্থান ভেক্টরগামী এবং b2 ভেক্টরের সমান্তরাল। তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ হচ্ছে এই b1 এবং b2 ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। কেন? কারণ যেহেতু প্রথম সরলরেখাটি b1 ভেক্টরের সঙ্গে সমান্তরাল এবং দ্বিতীয় সরলরেখাটি b2 ভেক্টরের সঙ্গে সমান্তরাল, তাই আমরা b1 আর b2 এর মধ্যবর্তী কোণ নির্ণয় করলেই কিন্তু হয়ে যাচ্ছে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ। অর্থাৎ এই b1 আর b2 ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের সূত্র আমরা অলরেডি জানি, সেটাই অ্যাপ্লাই করব। তো আমি আগেই উপরে লিখে রেখেছি যে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে
ফর্মুলা অনুযায়ী cos থিটা ইকুয়াল টু b1 ডট b2 বাই মড b1 মড b2, কারণ এই b1 আর b2 ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। তো এই সূত্রটা তোমরা অলরেডি আগেই শিখেছো, এখানে আবার আমরা দেখলাম, এখানে আমরা সরলরেখার থেকে নিয়ে সেটা ক্যালকুলেশন করলাম। এখন আমরা জানি দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্টটা শূন্য হয়ে যায়, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এই 1 নং আর 2 নং সরলরেখা পরস্পর লম্ব হয়ে যাবে, অর্থাৎ লম্ব হবে যখন b1 ডট b2, অর্থাৎ এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হবে, এবং এই 1 নং আর 2 নং সরলরেখা দুটি সমান্তরাল হয়ে যাবে যখন b1 ক্রস b2 ইকুয়াল টু 0 ভেক্টর হবে। তো দেখো, কারণ দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস প্রোডাক্ট শূন্য হয়ে যায়, কারণ ক্রস প্রোডাক্টে সাইন আসে এবং সাইন থিটা ইকুয়াল টু থিটার জায়গায় 0 ডিগ্রি হয়ে যায়, কারণ সমান্তরাল হলে 0 ডিগ্রি বা পাই এই দুটো কোণের মধ্যে একটা হবে, সাইন 0 বা সাইন পাই দুক্ষেত্রেই কিন্তু সাইনের ভ্যালু 0, তাই এখানে ক্রস প্রোডাক্টটি শূন্য হয়ে যাচ্ছে। তো এই ছিল ভেক্টর আকারে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র এবং সরলরেখা দুটো লম্ব বা সমান্তরাল হওয়ার শর্ত। এখন আমরা দেখব সরলরেখার সমীকরণ দুটো যদি কার্টেসিয়ান ফর্মে দেওয়া থাকে, তো কার্টেসীয় আকারে যদি এই দুটো সরলরেখা দেওয়া থাকে তাহলে একটি সরলরেখার সমীকরণ আমি নিয়েছি x - x1 / a1 = y - y1 / b1 = z - z1 / c1, এটা আমার 1 নং সমীকরণ, এবং 2 নং সরলরেখার সমীকরণ হচ্ছে x - x2 / a2 = y - y2 / b2 = z - z2 / c2। তোমরা খেয়াল করে দেখো, দুটো সরলরেখাকেই কিন্তু আমি সিমেট্রিক ফর্মে নিয়েছি। তো যখনই তোমার দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, অবশ্যই সমীকরণ দুটোকে এরকম সিমেট্রিক ফর্মে বা প্রতিসম আকারে নিয়ে আসবে। এখন এইরকম আকারে নিয়ে আসার পর আমরা জানি যে দুটো মানে এই প্রথম সরলরেখার ক্ষেত্রে এই a1 b1 c1 এই তিনটা মান, এই তিনটা সংখ্যা হচ্ছে প্রথম সরলরেখার ডিআরএস কে বোঝাচ্ছে, এবং দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে এই a2 b2 c2 এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার ডিআরএস কে বোঝাচ্ছে। তাহলে আমি প্রথম সরলরেখার ডিআরএস পেয়ে যাচ্ছি a1 b1 c1, এবং দ্বিতীয় সরলরেখার ডিআরএস পেয়ে যাচ্ছি a2 b2 c2 সিমেট্রিক ফর্ম থেকে। তাহলে এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যখন আমি থিটা বলবো, তাহলে সূত্র অনুযায়ী cos থিটা ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা একটু আগে বলেছিলাম, দুটো সরলরেখার ডিআরএস জানা থাকলে আমরা জানি যে cos থিটা ইকুয়াল টু এই সূত্র আসে। এখন সরলরেখা দুটো যদি পরস্পর লম্ব হয়ে যায় তাহলে থিটা 90 বসালে অটোমেটিক cos 90 = 0, অর্থাৎ লব শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ a1 a2 + b1 b2 + c1 c2 = 0 চলে আসবে। এবং সরলরেখা দুটো যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় তাহলে আমরা ডিআরএস চ্যাপ্টার থেকে দেখেছিলাম শর্ত অনুযায়ী এরকম আসে a1 / a2 = b1 / b2 = c1 / c2, অর্থাৎ x এর নিচে যে সংখ্যাগুলো থাকছে তাদের অনুপাত, তারপর ইকুয়াল টু y এর নিচের সংখ্যাগুলোর অনুপাত ইকুয়াল টু z এর নিচের সংখ্যাগুলোর অনুপাত, এই তিনটা অনুপাত যদি সেম হয়ে যায় তাহলে সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এই সূত্রগুলো কিভাবে হলো এবং কেন হলো। এখন আমরা এই চ্যাপ্টারের দু একটি প্রবলেম সলভ করে দেখব কি করে সমস্যাগুলো সমাধান করতে হবে। সংক্ষিপ্তের 1 নম্বর প্রশ্নটিতে দুটো সরলরেখার সমীকরণ ভেক্টর আকারে দেওয়া আছে, যেখানে প্রথম সরলরেখাটি হচ্ছে r = 3i + 2j - 4k + t * i + 2j + 2k, এবং আরেকটি সরলরেখা 5i - 2j + t * 3i + 2j + 6k, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের যেহেতু ভেক্টর ডাইরেক্ট ফর্মুলা আছে তাই আমরা লিখে নিলাম যে 1 নং ও 2 নং এর মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু এটা ডট এটা, অর্থাৎ এই দুটো ভেক্টরের ডট উপরে হবে এবং নিচে এই দুটো ভেক্টরের মড হয়ে যাচ্ছে। এখন ডট প্রোডাক্ট অনুযায়ী আমরা এটাকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 3 + 4 + 12 লবের মধ্যে, এবং এর মড নিলে আমরা পাচ্ছি √1 + 2 স্কয়ার 4 2 স্কয়ার 4, এবং এখানে পেয়ে যাচ্ছি √3 স্কয়ার 9 2 স্কয়ার 4 এবং 6 স্কয়ার মানে 36। এখন উপরে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 19 এবং নিচে হয়ে যাচ্ছে আমার 3 * 7 দ্যাট ইজ 21, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু আমরা পেলাম 19/21।
তো মধ্যবর্তী কোণ থিটা বলেছিলাম আমরা, তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু cos ইনভার্স 19/21। তো ভিউয়ার্স এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। এখন আমরা আরেকটি প্রবলেমের সলিউশন দেখব কার্টেসিয়ান ফর্ম দিয়ে। কোশ্চেন নাম্বার 4 এ একটি স্ট্রেট লাইন x 7/2 ইকুয়াল টু y 5/7 ইকুয়াল টু z 2y 3 এবং আরেকটি হচ্ছে x 2y 1 ইকুয়াল টু y 3/2 ইকুয়াল টু z 5/4। এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম মধ্যবর্তী কোণটি হচ্ছে থিটা। তাহলে ফর্মুলা অনুযায়ী cos থিটা ইকুয়াল টু এটা 2 * -1 প্লাস 7 * 2 প্লাস -3 * 4, এটা লবে বসলো এবং হরে রুট ওভার এই তিনটা স্কয়ারের যোগফল ইনটু রুট ওভার এই তিনটা স্কয়ারের যোগফল। এখন উপরে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা -2 প্লাস 14 -12 এবং নিচেটা হয়ে যাচ্ছে রুট ওভার 4 প্লাস 49 প্লাস 9 ইনটু রুট ওভার 1 প্লাস 4 প্লাস 16। এখন উপরের ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 0 হয়ে যায়, তাই নিচেটার ক্যালকুলেশন না করে আমরা সরাসরি 0 বসিয়ে দিলাম। অর্থাৎ cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, আমরা জানি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়, তো তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে তাহলে π/2 বা 90 ডিগ্রি। তো ভিউয়ার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই টাইপের প্রবলেম যদি দেওয়া থাকে, সে ভেক্টর আকারে হোক বা কার্টেসীয় আকারে হোক, তো তোমরা করতে পারবে। এখন আমরা এই চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট প্রবলেমের সলিউশন দেখব। দীর্ঘ উত্তরধর্মীর 2 নম্বর প্রশ্নটিতে বলেছে কোন বিন্দুর অবস্থান ভেক্টর -i + 2j + k হলে ওই বিন্দুগামী যে সরলরেখা 2x - 1/4 = 3y + 5/2 = 2 - z/3 ও x - 3 = y/2 = z/5 সরলরেখা দ্বয়ের উপর লম্ব, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো ভিউয়ার্স এখানে এই প্রবলেমটার ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে কার্টেসিয়ান ফর্মে দেওয়া আছে, তাই আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য কার্টেসিয়ান পদ্ধতিটি অবলম্বন করব। তো এটাকে ভেক্টর দিয়েও করা যেতে পারে। তো ভেক্টর দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে যে দুটো সমীকরণ দেওয়া আছে সরলরেখার, সর্বপ্রথম সেই দুটো সরলরেখার সমীকরণকে ভেক্টর সমীকরণে ট্রান্সফার করে নিতে হবে। তো এখানে দুটো সরলরেখার সমীকরণকে ভেক্টরে ট্রান্সফার না করে আমরা পুরো প্রবলেমটাকে যদি কার্টেসিয়ান দিয়ে করে নেই এবং সবশেষে উত্তরটাকে ভেক্টরে ট্রান্সফার করে নেই, তাহলেই কিন্তু হয়ে যায়। তো দেখো, তো এখানে যে সরলরেখার সমীকরণটি প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে 2x - 1/4 = 3y + 5/2 = 2 - z/3। এই অঙ্কটার সমাধান চুজ করার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল মূলত, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো যে প্রথম সরলরেখাটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমরা সিমেট্রিক ফর্ম বলতে পারি না, কারণ এখানে যে সমীকরণটা দেওয়া আছে সিমেট্রিক ফর্মে কি ছিল, x এর সহগ, y এর সহগ এবং z এর সহগ এগুলো কিন্তু 1 থাকতো, বাট এখানে x, y এবং z এদের সহগ কিন্তু এক নেই। তো যখন x, y এবং z এর সহগগুলো এক থাকে না, তখন সেই সমীকরণটিকে আমরা সিমেট্রিক ফর্ম বলতে পারবো না। অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমাদের আগে সিমেট্রিক ফর্মে নিয়ে আসতে হবে, আর যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিমেট্রিক ফর্মে নিয়ে আসবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই হরের রাশিগুলোকে এই সরলরেখাটার ডিআরএস বলতে পারবো না। এই জন্যই আমি এই প্রবলেমটা এখানে চুজ করেছি। তো ভালো করে দেখো, অর্থাৎ প্রথম সমীকরণের নিচে যেগুলো দেখছি আমি 4, 2 এবং 3, এই 4, 2 এবং 3 কিন্তু এই সরলরেখার ডিআরএস না। অনেক ক্ষেত্রে এরকম এমসিকিউ কোশ্চেন থাকে, একটা সরলরেখার সমীকরণ দিয়ে পাশে অপশন দেওয়া থাকে সরলরেখাটির ডিআরএস কত। তোমরা দেখবে তোমাদের বইয়ে এরকম অনেক কোশ্চেন আছে। তো সেই ক্ষেত্রে সমীকরণটা যদি এরকম আকারে দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমরা ভুল করেও এগুলোকে ডিআরএস বলবে না। তো সর্বপ্রথম আমরা শিখবো এই সমীকরণটিকে, অর্থাৎ প্রথম যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটিকে কি করে আমরা সিমেট্রিক ফর্মে নিয়ে আসবো। তো এখানে যখন আমাকে x এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে 2টাকে তাড়াতে হবে, অর্থাৎ 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এখন 2 দিয়ে এই পাশে পুরোটাকে ভাগ করতে গেলে আবার এই দিকের গুলোর মধ্যে প্রবলেম হয়ে যাবে। তাই এই টাইপের ইকুয়েশন দেওয়া থাকলে যেখানে x এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট গুণ থাকবে, সেই কনস্ট্যান্ট দিয়ে ওই রাশিমালার উপর নিচে লব এবং হরকে ভাগ করবে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে উপরে ভাগ করি, তাহলে উপরে আসছে আমার x - হাফ এবং নিচে আসছে আমার 2। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট।
এখন এখানে 3 মাল্টিপ্লাই আছে y এর সঙ্গে, তাই এখানে 3 দিয়ে উপর নিচে ভাগ করব। তাহলে উপরে পেয়ে যাচ্ছি আমি y প্লাস 5/3, কারণ উপরে 3 দিয়ে ভাগ করলে এখানে y হবে আর এখানে হয়ে যাচ্ছে 5/3 বা 5/3, এবং নিচে হয়ে যাচ্ছে 2/3। এবং এই ক্ষেত্রে আমার যেহেতু z এর সঙ্গে -1 গুণ আছে, অর্থাৎ z কে আগে রাখতে হবে প্লাস আকারে, তাই -1 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে উপরে হয়ে যাচ্ছে z - 2, নিচে হয়ে গেল -3। এইবার যে সমীকরণটা আসলো, এই সমীকরণের ক্ষেত্রে 2, 2/3, -3 এদেরকে তোমরা এই সমীকরণের ডিআরএস বলতে পারো। তো এখন এই সমীকরণের এই নাম্বারগুলো যদি ডিআরএস হয়, তাহলে ক্যালকুলেশন করতে আমাদের একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? তো এগুলোকে তোমরা চাইলে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করে নিতে পারো যাতে সব ভগ্নাংশ কেটে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি যদি নিচের সবগুলোকে 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 2, এখানে আসবে -9। তো সেই ক্ষেত্রে 6, 2 এবং -9 কেও কিন্তু এই সরলরেখার ডিআরএস বলা যেতে পারে। তো প্রবলেমটা বড় হয়ে যাবে, তাই আমি আর কোনো ক্যালকুলেশন না করে সমীকরণটাকে ওই অবস্থাতেই রেখে দিলাম। এখন আসছি দ্বিতীয় সমীকরণে। দ্বিতীয় সমীকরণটা দেওয়া ছিল আমার x/-3 = y/2 = z/5। তো এই সমীকরণটা কমপ্লিটলি সিমেট্রিক ফর্মে আছে। অনেকে হয়তো ভাববে এখানে তো x - x1 যে পয়েন্টগুলো ছিল সেগুলো নেই। দেখো এখানে নেই না, এটাকে আমি x - 0 y - 0 z - 0 লিখতে পারি। অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, কারণ যেহেতু x y z এর পরে কোনো মাইনাস নেই। তো এটা আমার অলরেডি সিমেট্রিক ফর্মে দেওয়া আছে এবং উপরটাকে আমরা সিমেট্রিক ফর্মে নিয়ে এসে এটা পেয়েছি। তো এখন আমাকে যে সমীকরণটা বের করতে বলেছে সেই সরলরেখাটা বলেছে এই দুটো সরলরেখার উপর লম্ব। তো আমি ধরে নিলাম সেই সরলরেখার ডিআরএস এবিসি। তো দেখো যদি সেই সরলরেখার ডিআরএস আমরা এবিসি ধরে নেই, তাহলে এই এবিসি মানে এই সরলরেখার লম্ব, মানে এই সরলরেখার সঙ্গে প্রথম সরলরেখাও লম্ব, এই সরলরেখার সঙ্গে দ্বিতীয় সরলরেখাটাও লম্ব। আর লম্ব হলে আমরা জানি যে ডিআরএস গুলোর গুণফলের যোগফল, অর্থাৎ করেসপন্ডিং x y z এর সঙ্গে গুণ করে যোগ করলে আমরা শূন্য পাই, অর্থাৎ 2 * a প্লাস 2/3 * b প্লাস -3 * c, এই যে এই মানটা। তো এটা ইকুয়াল টু 0 হবে, কারণ কি? কারণ নির্ণয় সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর লম্ব। তো লম্বের শর্ত অনুযায়ী এটা গেল। আবার এই সরলরেখার সঙ্গেও নির্ণয় সরলরেখা লম্ব হওয়ার জন্য তাহলে -3 + 2b + 5c = 0 হয়ে যাবে। উপরে যেটা লিখেছি আমি সেটাকে একটু সিম্পলিফাই করে নিয়েছি। তোমরা দেখো যে নিচে যেহেতু 3 এসেছিল, তাই এটাকে আমি পুরোটাকে 3 দিয়ে গুণ করে পেয়েছি 6a + 2b - 9c। অর্থাৎ প্রথম সমীকরণটা থেকে আমি এটা নিলাম এবং পরেরটার ক্ষেত্রে -3a + 2b + 5c এটা আসলো। তো এই দুটি যে শর্ত আমরা পেলাম এবিসি এর মধ্যে, এখান থেকে আমরা যদি এবিসি এর মান বের করতে পারি তাহলেই আমার নির্ণয় সরলরেখার ডিআরএস হয়ে যাচ্ছে। আর ডিআরএস পেলে অলরেডি আমরা বিন্দু জানি, সমীকরণ কিন্তু পেয়ে যাব। তো এখন দেখো এই দুটোকে আমরা কি করব, বজ্রগুণ পদ্ধতিতে সলভ করব। তো এই 1 আর 2 কে বজ্রগুণ করে পাই a/b/c। ক্লাস 10 এ এই ফর্মুলাটি ছিল। যারা এই ফর্মুলাটি জানো না তারা একটু দেখে নেবে, আমি ওরে একটু শর্টকাট দেখিয়ে দিব, একটু খেয়াল করবে। তো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা শর্টকাট দেখে নাও। তো a/, যখন আমরা ক্যালকুলেশন করব, অনেকে হয়তো তোমরা ভুলে গেছো এই বজ্রগুণ পদ্ধতি, তো আমি এখানে এর অংশটাকে ঢেকে রাখবো, রেখে উপর থেকে গুণ করব। রুলসটা খেয়াল করবে, ছোটবেলায় আমরা দ পড়তাম, এটাকে আমরা একটু মজা করে হাঁটু ভাঙা দ বলে থাকি অনেকে। তো এই হচ্ছে দটাকে একটু এরকম জিগজ্যাগ ওয়েতে যদি টানো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমটা x, পরেরটা y, তারপরটা z, এইভাবে তোমরা ভাবতে পারো। বা এখানে যেহেতু abc আছে তাহলে একটা a, একটা b, একটা c এর জন্য। তো যখন আমরা প্রথমটা করব, a কে ঢেকে রাখবো, তখন রুলস অনুযায়ী প্রথমটা এইভাবে গুণ হচ্ছে, অর্থাৎ 2 * 5 অর্থাৎ 10। তারপর সূত্র অনুযায়ী অটোমেটিক একটা মাইনাস নিতে হবে। প্রথমটা গুণ করার পর অটোমেটিক একটা মাইনাস নিতে হবে, যেমন করে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা মাইনর গুলো গুণ করতাম। তো এর পরটা ঢেকে রাখলে আমার আসছে 10 মাইনাস, এখানে মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাচ্ছে +18। তাহলে প্রথম পার্টটা হয়ে যাচ্ছে আমার 10 + 18। এবার বি এর ক্যালকুলেশন যখন করব, তখন আমরা এই বিটাকে ঢেকে রাখবো
এবার বিটাকে ঢেকে রাখার পর পরের গুণটা কিন্তু হবে নিচ থেকে, অর্থাৎ এবার গুণটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে, অর্থাৎ -3 আর -9 গুণ হয়ে গেল 27, এবং অটোমেটিক সূত্রে মাইনাস হবে, এরপর বাকি গুণটা করতে হবে। এবার 5 6 30 হয়ে গেল। এবার সি এর ক্যালকুলেশনের সময় সি এর পার্ট ঢেকে রাখবো, রেখে আবার গুণ হবে উপর থেকে, দেখো এবার হবে 6 দুগুণে 12 মাইনাস এখানে হয়ে যাচ্ছে -6 অর্থাৎ +6, তো 12 + 6। তো এইভাবে বজ্রগুণ পদ্ধতিতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে a/28 = b/-3 = c/18। তো এবার যেহেতু ABC এর সঙ্গে একই অনুপাতে তিনটা নাম্বার থাকলে আমরা জানি কোনো তিনটা নাম্বার থাকলে সেটাকেও আমরা ডিআরএস বলতে পারবো, কারণ এটা ইকুয়াল টু তোমরা যদি কে নাও তাহলে a = 28 কে, b = -3 কে এবং c = 18 কে, সবগুলোর থেকে তো কে চলেই যায়, তাহলে কিন্তু এই নিচের গুলোই ডিআরএস হয়। এই জন্য এরকম অনুপাত আসার পর আমরা সরাসরি বলতে পারি তাহলে সরলরেখাটির ডিআরএস হয়ে যাচ্ছে 28 - 3 18, এটা হচ্ছে সরলরেখার ডিআরএস। এখন যে সমীকরণটা বের করতে বলেছে তা হচ্ছে এত অবস্থান ভেক্টরগামী বা এত বিন্দুগামী একটি সরলরেখার ভেক্টর সমীকরণ চেয়েছে। তো আমরা জানি যে একটা সরলরেখার ডিআরএস যদি এটা হয় তাহলে এই ডিআরএস গুলো দিয়ে গঠিত যে ভেক্টরটা সেটাই অ্যাকচুয়ালি হয় নির্ণয় সরলরেখাটা সেই ভেক্টরের সমান্তরাল হবে। তাই আমরা লিখব এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কত হবে? যে বিন্দুগামী সেই বিন্দুটা বসালাম, যেহেতু ভেক্টর সমীকরণ চেয়েছে তাই আমি ভেক্টর সমীকরণ করলাম। তো এটা বসলো প্লাস টি ইনটু এই যে ডিআরএস গুলো দিয়ে গঠিত ভেক্টরটা। যাদের এই জায়গায় বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আরেকটা হিন্টস দিচ্ছি। এখানে যে বিন্দুটা দেওয়া আছে সেটাকে কার্টেসিয়ান আকারে চেঞ্জ করে নাও, তাহলে কত হবে? -1, 2, 1, সেটা হবে একটা কার্টেসীয় বিন্দু। তাহলে সেই কার্টেসীয় বিন্দু এবং ডিআরএস যদি এত থাকে, অর্থাৎ বিন্দু এবং ডিআরএস দিয়ে যে সরলরেখার সমীকরণটা তোমাদের সিমেট্রিক ফর্মে শেখানো হয়েছে সেভাবে আগে সমীকরণটা নির্ণয় করে নাও, অর্থাৎ কার্টেসীয় সমীকরণটা আগে বের করে নাও। এখন কার্টেসীয় সমীকরণ বের করলে কার্টেসীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ কি করে আসে সেটা আমি আগের এপিসোডে দেখিয়ে দিয়েছি, সেভাবে তোমরা করতে পারো। না আমি বলবো এত করার কোনো প্রশ্নই আসে না, আমি আগেই বলে দিয়েছি যে এটা একটা ভেক্টর হলে এবং এটা যদি ডিআরএস হয় তাহলে ডিআরএস দিয়ে গঠিত ভেক্টরটাই কিন্তু সেই সমান্তরাল ভেক্টরটা বা ডিরেকশন ভেক্টরটা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই সমীকরণ। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার ভেক্টর আকারে সমীকরণ। এখন তোমাদের একটা কথা আমি বলি, বইয়ের উত্তরে দেখবে এখানে সবগুলোর নিচে মানে সবগুলোকে 3 দিয়ে ভাগ করা আছে, কারণ 28/3 -1 আর এখানে আছে 6। কেন এটা হচ্ছে? দেখো আমি এখানে 3 দিয়ে গুণ করে এই ভগ্নাংশগুলোকে তাড়িয়ে দিয়েছিলাম, আর এগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য আমার ক্যালকুলেশন একটু মানে সুবিধা হয়েছে, মানে ভগ্নাংশ আসেনি। এই জন্য আমার উত্তরটা এরকম এসেছে। দুটো উত্তরই ঠিক, যদি এখানে আমি 3 দিয়ে ভাগ করি তাও সেটা ঠিক, কারণ এটা একটা প্যারামিটার, টি একটা প্যারামিটার। সেই টি জায়গায় আমি যদি 3টাকে কমন নিয়ে নেই বইয়ের উত্তর থেকে তাহলে কিন্তু t/3 আসলে বাকি ভেক্টরটা একই, অর্থাৎ সমান্তরাল ভেক্টরটা কি সেটা ঠিক থাকলেই হলো। এই জন্যই এখানে যদি আমি 3 দিয়ে ভাগ করেও লিখি মানে বইয়ের উত্তরটা যেভাবে আছে সেটা যদি আসে আমার তাহলে সেটাও ঠিক হবে, এবং যেটা আমার এসেছে সেটাও ঠিক। এই জন্য দুটো উত্তরই ঠিক, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা করার ব্যাপার নেই। তো যাই হোক, এটা আমরা দেখে নিলাম। এখন আমরা এর পরের যে চ্যাপ্টার আছে অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর ছেদি কিনা সেটা শিখব। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব দুটো সরলরেখা পরস্পর ছেদি কিনা তা আমরা কি করে বুঝবো। তো ধরো সমীকরণ দুটো ভেক্টর আকারে দেওয়া আছে, তাহলে দুটো সমীকরণ একটা r = এরকম ভেক্টর আকারে দেওয়া হলো, আর একটা r = এরকম ভেক্টর আকারে দেওয়া হলো। যেহেতু দুটো সরলরেখা আলাদা তাই তাদের প্যারামিটার দুটো অবশ্যই আলাদা হবে। আমি এখানে একটা t নিয়েছি, একটা s নিয়েছি। এখন যদি এই দুটো সরলরেখা পরস্পর ছেদি হয় তাহলে দু ক্ষেত্রে এই r এর মান সেম হয়ে যাবে, অর্থাৎ পার্টিকুলার একটা বিন্দু তো সেম থাকবে, অর্থাৎ xy z এর একটা নির্দিষ্ট মানে এই দুটো সমীকরণই সিদ্ধ হবে যে বিন্দু দ্বারা মিলিত হবে। তাহলে সেই ক্ষেত্রে এই r দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা তাহলে বলতে পারবো যে 1 ও 2 পরস্পর ছেদি হলে এই দুটো কি r এর সঙ্গে r ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে হবে a1 + tb1 = a2 + sb2, অর্থাৎ দু ক্ষেত্রে আমরা r ইকুয়াল করে দিব। এবং যখনই আমরা ইকুয়াল করে দিব তো দুপাশে যখন ভেক্টর থাকে তখন এই i, j এবং k এর যে সহগগুলো থাকবে আমরা সেগুলো তুলনা করব।
তুলনা করলে কি পাবো, এই পাশে i এর সহগের সঙ্গে এই পাশে i এর সহগ যখন তুলনা করব তখন আমরা একটা সমীকরণ পাবো x মানে সরি t এবং s দিয়ে। তো ধরলাম সেই প্রথম সমীকরণটা এরকম আসলো, যেখানে এই x1s plus y1t equal to 0 আমি লিখেছি। এখানে x1 y1 0 গুলো কিছুই না, এখানে x1 y1 0 গুলো হচ্ছে যে এই প্রথম যখন i তুলনা করব আমরা তখন t এর সহগ s এর সহগ এই যে সহগগুলো কত আসবে সেটা 1 2 3 4 যে কোনো মান আসতে পারে। এইজন্য আমি সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি s এবং t এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে নিলাম। এগুলো কিন্তু x1 y1 গুলো সংখ্যা আসবে 2 3 4 5 যে কোনো এরকম মান থাকবে। অর্থাৎ আমি i এর সঙ্গে i তুলনা করলে একটা সমীকরণ পাবো। সিম্পলি এখানে x y গুলোকে তোমরা ইগনোর করো, জাস্ট বোঝো যে সমীকরণটা সেটা লেখার সুবিধার জন্য বোঝানোর সুবিধার জন্য আমি তিনটা এরকম সমীকরণ লিখেছি। তো i এর সঙ্গে i তুলনা করলে একটা সমীকরণ আসবে s এবং t দিয়ে। এরপরে j এর সঙ্গে j যখন তুলনা করব তখনও কিন্তু t এবং s থাকবে, সেটা আরেকটা সমীকরণ আসবে, আমি নাম দিয়েছি সেটা। আবার যখন আমি k এর সঙ্গে তুলনা করব দুপাশে তখন আরেকটি সমীকরণ পাবো। অর্থাৎ টোটাল আমরা তিনটা সমীকরণ পাবো। এই তিনটা সমীকরণের মধ্যে চলরাশি থাকবে শুধুমাত্র s এবং t, বাকিগুলো সব সংখ্যা থাকবে। তো আমরা জানি একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সমাধান করার জন্য দুটো সমীকরণ লাগে। সাইমালটেনিয়াস বলতে x এবং y এর সমীকরণগুলো সমাধান করার জন্য দুটো সমীকরণ লাগে। ক্লাস 10 এ তোমরা চারটা পদ্ধতি শিখেছিলে, তুলনামূলক, বজ্রগুণন, অপনয়ন এবং পরিবর্তন। এই চারটা পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতি দিয়ে তোমরা দুটো সমীকরণকে সমাধান করতে পারবে। তো ধরলাম আমি এই প্রথম দুটো সমীকরণ, এই প্রথম দুটোকে সমাধান করলে s এবং t এর একটা না একটা তো মান পাবে, সে যাই মানই আসুক না কেন। সেই s এবং t এর মান যদি তৃতীয় সমীকরণটাকে সিদ্ধ করে তাহলেই আমরা বলতে পারবো যে হ্যাঁ 1 এবং 2 পরস্পর ছেদ করেছে। এখন দেখা গেল দুটো সমীকরণকে সমাধান করার পর s এবং t এর মান নিয়ে তৃতীয় সমীকরণটায় বসালে এবং সেটা সিদ্ধ করলো না, অর্থাৎ তারা s এবং t এর কোনো নির্দিষ্ট মানের জন্য একই বিন্দুতে মিলিত হয়নি, বা আমরা বলবো সরলরেখা দুটি পরস্পর ছেদি নয়। আশা করি বুঝতে পেরেছো। তো এই গেল ভেক্টর মেথড। ভেক্টরে করতে গেলে তোমরা এইভাবে করবে। এখন আমরা দেখছি কার্টেসিয়ান মেথডে আমরা কি করে সেটা দেখাবো। তো ধরো এটা একটা সমীকরণ সিমেট্রিক ফর্মে আছে, এটা আরেকটা সমীকরণ সিমেট্রিক ফর্মে আছে। তাহলে যেহেতু এটা সিমেট্রিক ফর্মে আছে তাহলে এটা ইকুয়াল টু যদি আমি t ধরি, অর্থাৎ প্যারামেট্রিক যে বিন্দু, এর আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোনো সিমেট্রিক ফর্মের সরলরেখার উপর আমরা একটা প্যারামেট্রিক বিন্দু ধরে নিতে পারি, আর সেই প্যারামেট্রিক বিন্দুটাকে আমরা যে কোনো বিন্দু বলি, কারণ কি সেখানে একটা প্যারামিটার t অবস্থান করে। এখন t এর মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিন্দুটার স্থানাঙ্কটাও পরিবর্তন হয়, তাই আমরা কোনো একটা সরলরেখার উপর প্যারামেট্রিক বিন্দুকে যে কোনো বিন্দু বলি। তো যাই হোক, তাহলে এই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু আমি যদি t দিয়ে লিখি তাহলে সেই বিন্দুটা কত হচ্ছে দেখো। আমি যদি মনে মনে এটা ইকুয়াল টু t বসাই তাহলে বিন্দুটা হচ্ছে a1t, মানে প্রথম অনুপাতটা তোমরা খেয়াল করে দেখো, x ইকুয়াল টু কত পাবো, এটা ইকুয়াল টু t হলে x ইকুয়াল টু কত a1t প্লাস x1, ঠিক আছে। এবার দ্বিতীয় বিন্দুটা কত হবে b1t প্লাস y1, এবং z ইকুয়াল টু কত হবে c1t প্লাস z1। তো এই যে বিন্দুটা সেটা হচ্ছে 1 নং সরলরেখার উপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক। একইভাবে 2 নং সমীকরণের উপর আমরা যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক নিব, কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে যেন প্যারামিটার t না হয়, প্যারামিটারটাকে তোমার চেঞ্জ করতে হবে, সে তুমি t দাস নাও বা s নাও। তো আমি এখানে ইন জেনারেল সাধারণত আমরা s নিয়ে থাকি, s নিয়েছি। তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু যখন আমরা লিখবো তখন যদি আমি s ধরি তাহলে a2s প্লাস x2, b2s প্লাস y2, c2s প্লাস z2 এরকম বিন্দু পেলাম। তো দেখো ভেক্টর মেথডের থেকে কার্টেসিয়ান মেথডে কনসেপ্ট বেশি ক্লিয়ার হয়। কেন দেখো, এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু উপরেরটা এবং নিচের সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু, এটা যে কোনো বিন্দু বলতে বোঝাচ্ছে যে এই কোঅর্ডিনেটের সাহায্যে তুমি এই সরলরেখার প্রত্যেকটা বিন্দুকে ডিফাইন করতে পারছো। তো যদি সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে তাহলে একটা জায়গায় তো দুটো বিন্দু সেম হয়ে যাবে, সেক্ষেত্রে s এবং t এর একটা নির্দিষ্ট আমরা মান পাবো। তো এই জন্যই বলা হয় তাহলে 1 এবং 2 পরস্পর ছেদি হলে এই দুটো স্থানাঙ্ক কি সেম হয়ে যাবে কোনো একটা জায়গায়, তাহলে এই দুটোকে আমরা কি সেম করে দিব। অর্থাৎ 1 এবং 2 পরস্পর ছেদি হলে
এই দুটোকে সেম করলে আমরা কি পাচ্ছি, এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, এটার সঙ্গে এটা ইকুয়াল, অর্থাৎ এটার সঙ্গে এটা ইকুয়াল করলে আমরা একটা সমীকরণ পাবো, এটার সঙ্গে এটা ইকুয়াল করলে আরেকটা সমীকরণ পাবো, এটার সঙ্গে এটা ইকুয়াল করলে আরেকটা সমীকরণ আমরা পাবো। যেমন করে ভেক্টরের ক্ষেত্রে ij কে তুলনা করে আমরা তিনটা সমীকরণ পেয়েছিলাম। তো এখানে দেখো একদম স্পষ্ট সব যে এখানে আমি তিনটা সমীকরণ পেয়েছি s এবং t এর মাধ্যমে। এই তিনটা সমীকরণের মধ্যে যে কোনো দুটো সমীকরণকে তোমরা সলভ করো করে s এবং t এর মান আসবে, সেই s এবং t এর মান অতিরিক্ত সমীকরণটার মধ্যে বসালে যদি সিদ্ধ হয় তাহলে আমরা বলবো যে সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী, সিদ্ধ না হলে আমরা বলবো পরস্পরচ্ছেদী নয়। তো আমি আশা রাখছি যে তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের একটা এখন আমরা এক্সারসাইজ থেকে প্রবলেম সলভ করব, সলভ করে দেখব যে বাস্তবে কিভাবে সমাধান করতে হয়। সংক্ষিপ্তে 4 নম্বর প্রশ্নটিতে বলেছে r equal to 2i plus 3j plus k plus t into 5j minus 4k ও r equal to 6j minus k plus s into i minus 3j plus k সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা নির্ণয় করো এবং তারা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা সমীকরণ দুটো তুলে নিলাম। এখন ভেক্টরের পদ্ধতি অনুযায়ী বলেছিলাম সরলরেখা দুটো পরস্পর ছেদ করলে কি হয়, এই দুটো সমান হয়ে যাবে। তো আমরা 1 আর 2 থেকে পাই লিখে এই দুটোকে সমান করে দিলাম, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা করলাম, অর্থাৎ r ইকুয়াল টু r করে দেওয়ার ফলে আমরা দুপাশ থেকে এখন i j k এর সহগগুলো তুলনা করব। তাহলে এই পাশে i এর সহগ 2, আর এখানে কোথাও i নেই, এবং এই পাশে i এর সহগ হচ্ছে s, অর্থাৎ 2 equal to s implies s equal to 2। আমরা s এর মান পেয়ে গেলাম। তো সাধারণত একবারে এরকম s এর মান আসে না, s plus t দিয়ে কিছু একটা আসে, s t এর সমীকরণ। তো এখানে পেয়ে গেছি মানে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেল। এখন j এর সহগ তুলনা করলে এই পাশে j এর সহগ দেখছি আমি এখানে 3 আর এখানে হচ্ছে 5t, অর্থাৎ 3 plus 5t হয়ে গেল, এবং এই পাশে j এর সহগ হচ্ছে 6 এবং এখানে হয়ে যাচ্ছে -3s, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 6 3s। এটাকে একটু সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 5t plus 3s equal to 3, অর্থাৎ এরকম একটি সমীকরণ আমরা পেলাম। এখন k এর সহগ তুলনা করলে এই পাশে k এর সহগ হচ্ছে এখানে 1, এখানে -40, অর্থাৎ 1 40 লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে এখানে পাচ্ছি -1 এবং এখানে পাচ্ছি +s, অর্থাৎ -1 + s। এখান থেকে আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে s plus 40 equal to 2 পাচ্ছি, অর্থাৎ s plus 40 equal to 2 আরেকটা সমীকরণ হলো। তো এখানে আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি যেমন বলা হয়েছিল। এই তিনটা সমীকরণের মধ্যে দুটো সমীকরণকে আমরা সমাধান করব। তো যেহেতু প্রথম সমীকরণটা মানে 3 নম্বর সমীকরণে s এর মান আমরা পেয়ে গেছি, এই s এর মান আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাতে বসালেই t এর মান পেয়ে যাব। তো আমি s এর মান এখানে s equal to 2 4 নং এ বসিয়ে পাই, অর্থাৎ 4 নং এ বসালাম, তাতে আমার t এর মান আসলো -3/5। তো এখানে খেয়াল করে দেখো s এর মান যদি আমি 5 নং এ বসাতাম তাহলে আর একটু সহজ হতো, এখানে 2 বসালে t এর মান 0 আসতো। তো তোমাদের যাতে কনফিউশন না হয় তাই আমি প্রথমের সমীকরণটাই নিলাম। তো তোমরা চাইলে একবারে পরেরটা তো বসাতে পারো, তো যে কোনো একটাতে বসালেই হলো। তো আমি s এর মান বসিয়ে t এর মান পেলাম, অর্থাৎ s এবং t এর দুটোর মান যখন হয়ে যাবে তো আমি বলেছিলাম যে অবশিষ্ট সমীকরণটা পড়ে থাকবে, সেখানে এবার s আর t এর মান বসিয়ে দেখতে হবে। তো s এবং t এর মান 5 এর বাম পক্ষে বসিয়ে পাই, কারণ দুপাশ ইকুয়াল তোমরা লিখতে পারবে না, এখানে আমরা বাম পক্ষটায় অর্থাৎ এই পাশটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেখছি যে s এর মান 2 এবং t এর মান -3/5, হিসাব করলে দেখো তোমরা 10 - 12, অর্থাৎ 2 মানে আমার আসতে হবে কত, 2 আসতে হবে। এখানে কিন্তু আমি 2 পাচ্ছি না, আমি not equal to 2 একবারে লিখে দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে দেখো এখানে আসবে উপরে 10 -12 নিচে 5, অর্থাৎ -2/5, যেটা not equal to রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 2 ছিল, 2 কিন্তু আসলো না। অর্থাৎ তাহলে আমি বলতে পারবো যে এই s এবং t এর মান পরের শেষের সমীকরণটাকে সিদ্ধ করেনি, আর সিদ্ধ না করলে আমি বলেছিলাম পরস্পরচ্ছেদী হবে না, অর্থাৎ আমরা বলবো সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে কিভাবে প্রমাণ করলাম সরলরেখা দুটি পরস্পরচ্ছেদী নয়। যদি এটা মিলে যেত তাহলে আমরা বলতাম পরস্পরচ্ছেদী। তো ভিউয়ার্স, এই কোশ্চেনে আরেকটা পার্ট এখানে বলেছে যে পরস্পরচ্ছেদী হলে ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো ছেদবিন্দুটা আমরা কি করে পাবো? যদি পরস্পরচ্ছেদী হতো তাহলে s বা t যে কোনো একটা মান
তোমরা এই প্রথমে যে সমীকরণ ছিল সেখানে বসিয়ে দাও। যদি টির মান বসাতে প্রথমটার মধ্যে বসিয়ে দিতে টির মান, তাহলে যে ভেক্টরটা আসতো সেটা একটা অবস্থান ভেক্টর হতো, সেটাই হতো সেই নির্দিষ্ট বিন্দুটা, অর্থাৎ অবস্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর। সেটাকে তোমরা চাইলে কার্টেসিয়ানের স্থানাঙ্ক লিখতে পারো বা অবস্থান ভেক্টর আকারে লিখলেও চলবে। অর্থাৎ আমি এস বা টি যে কোনো একটা মান যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আমার ছেদবিন্দুটা চলে আসবে। অবশ্যই এস এর মান তোমরা এখানে বসালে যা পাবে, টি এর মান এখানে বসালে একই কিন্তু বিন্দুটা আসবে, তাই যে কোনো একটাতে বসালেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখানে ভেক্টর আকারে একটা দেখালাম, আর কার্টেসীয় পদ্ধতিটা যেটা বলেছিলাম ওটা তো আরো সহজ, খুব সুন্দরভাবে আমি বলেছিলাম, সেইভাবেই তোমরা করো, হয়ে যাবে। এখন আমরা পরের চ্যাপ্টারে ঢুকবো, অর্থাৎ একটি বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে বহিস্থ একটি বিন্দু থেকে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। আমি আশা রাখছি আগে যে সলিউশনগুলো আমি দেখালাম আগের চ্যাপ্টারের জন্য, সেই সলিউশনের সাহায্যে তোমরা বাকি সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। মনে করো একটি সরলরেখার সমীকরণ x - x1 a = y - y1 b = z - z1 c। এটা একটা সিমেট্রিক ফর্মের স্ট্রেট লাইন এবং বহিস্থ একটি বিন্দু P যার কোঅর্ডিনেট আমি এখানে নিয়েছি আলফা, বিটা, গামা। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টানলে তার লম্ব দূরত্ব কত হবে? তো ছবি অনুযায়ী বুঝতেই পারছো এখানে লম্ব দূরত্ব হচ্ছে pn, n হচ্ছে লম্বের পাদবিন্দু। তো আমরা কি করে ক্যালকুলেশন করব? দেখো এখানেও ভেক্টর পদ্ধতি এবং কার্টেসিয়ান পদ্ধতি দুটোই আছে। তো কার্টেসিয়ান আর ভেক্টরের মধ্যে ভেক্টর যে মেথডটা সেটা দিয়ে সহজেই ভালো বোঝা যায়, অর্থাৎ কনসেপ্ট ভালো হয়। কিন্তু ভেক্টরে তোমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলে বোঝার কিন্তু কিছু থাকছে না। অবশ্যই এখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি শেষে দিয়ে দিব, তোমরা দেখে নেবে। ওখানে কিন্তু বোঝা একটু কষ্টকর যে কিভাবে এই ব্যাপারটা আসলো, এবং সেটা লেন্দি হয়ে যায়, এবং এই যে ভেক্টরের ফর্মুলা সেই ফর্মুলাটাও কিন্তু এখানে অনেকটাই বড়। তাই আমি সবসময় বলবো যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়, এই ক্যালকুলেশনটা সবসময় তোমরা কার্টেসিয়ান মেথডেই করবে। তো যদি ভেক্টর পয়েন্ট দেওয়া থাকে এবং ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে তাহলে ইকুয়েশনটাকে কার্টেসিয়ান ইকুয়েশনে ট্রান্সফার করে নেবে, এবং পয়েন্ট যদি ভেক্টরে থাকে তাহলে সেটাকে কার্টেসিয়ানে কোঅর্ডিনেটটা লিখে নেবে, নিয়ে পুরো কার্টেসিয়ান মেথডে সলভ করবে। তাহলে তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলোর উপর, এবং তোমার কাছে সহজও হয়ে যাবে। তো দেখো পি বিন্দু থেকে এই সরলরেখার উপর, অর্থাৎ 1 নং সরলরেখার উপর লম্ব, অর্থাৎ এখানে সরলরেখাটা হচ্ছে এটা, আমি এখানে 3D যেহেতু তাই একটা তল নিয়েছি, এই তলের উপর একটা সরলরেখা নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তো পি থেকে যে লম্ব n, সর্বপ্রথম তোমাকে এটা লিখতে হবে যে ধরি আমরা এখানে একদম পুরো পদ্ধতিটা যেভাবে আমরা অঙ্ক করব সেই জিনিসটাই আমি এখানে লিখে দিচ্ছি। ধরি পি আলফা, বিটা, গামা থেকে 1 নং এর উপর লম্বের পাদবিন্দু, n। এখন মজার বিষয় এটা, পাদবিন্দু n তো ধরলে তার তো একটা কোঅর্ডিনেট থাকবে, সেই কোঅর্ডিনেটটা কত হবে? দেখো যখন p থেকে 1 নং এর উপর লম্ব হবে তখন অবশ্যই সেই n বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত আছে, এবং এই সরলরেখার উপর যে কোনো বিন্দুকে প্যারামেট্রিক ফর্মে আমরা জানি কিভাবে লেখা যায়। এখানে একটা t ধরলে আমরা এখানে লিখতে পারবো এটাকে at প্লাস x1। t ধরলে যে কথাটা আমি বলেছি তার মানে এটা না যে সমীকরণটা লিখে ইকুয়াল টু টি লিখতে হবে, সেটা না লিখেও তোমরা করতে পারো, কারণ এখানে t একটা প্যারামিটার হিসেবে ইউজ হচ্ছে। তো আলাদা কিচ্ছু বলার দরকার নেই, যে লম্বের পাদবিন্দু n লিখে হেভি তোমার বিন্দুটা লিখতে পারবে। তাহলে এটা গেল x কোঅর্ডিনেট, তাহলে এরপরে আসছে bt প্লাস y1 এবং সবশেষে হচ্ছে ct প্লাস z1। তো এটা হচ্ছে আমার n বিন্দুর কোঅর্ডিনেট। এখন যখন আমি n বিন্দু পেয়ে যাব তখন কিন্তু pn সরলরেখার ডিআরএস টা পেয়ে যাব। সুতরাং pn এর ডিআরএস, তো ভিউয়ার্স খেয়াল করো pn এর ডিআরএস মানে হচ্ছে n বিন্দু থেকে p বিন্দুর অন্তর করলেই আমরা ডিআরএস পেয়ে যাব, অর্থাৎ যেটা আসবে সেটা হচ্ছে at প্লাস x1
মাইনাস আলফা কমা বিটি প্লাস ওয়াই ওয়ান মাইনাস বিটা, তারপর সিটি প্লাস জিরো ওয়ান মাইনাস গামা। এইভাবে আমরা পিএন সরলরেখার ডিআরএস পেয়ে যাব। এবং ডিআরএস পেয়ে গেলে যেহেতু পিএন সরলরেখাটা এই 1 নং সরলরেখার উপর লম্ব, তারপর আমরা লম্বের শর্ত ব্যবহার করব এখানে। তো যেহেতু পিএন সরলরেখা 1 নং এর উপর লম্ব, তো পিএন যেহেতু 1 নং এর উপর লম্ব, তাহলে লম্বের শর্ত অনুযায়ী এর যে ডিআরএস গুলো, পিএন এর যে ডিআরএস গুলো, সেই ডিআরএস গুলো এই 1 নং এর ডিআরএস গুলোর সঙ্গে করেসপন্ডিং ভাবে গুণ হবে এবং তার যোগফলটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ a ইনটু, আমরা বলতে পারবো a ইনটু এটি প্লাস x1 মাইনাস আলফা প্লাস এখানকার b ইনটু এটা বিটি প্লাস y1 মাইনাস বিটা প্লাস এখানকার c ইনটু সিটি প্লাস 01 মাইনাস গামা, এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে t নির্ণয় করতে হবে। তো ভিউয়ার্স, এখান থেকে তোমরা প্রথমে t নির্ণয় করো। তো t নির্ণয় করলে কি হবে, t এর মান যখন আমরা পেয়ে যাব, তখন এই t এর মানের সাহায্যে কিন্তু আমরা এখানে বসালে আমরা n বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। কি করে? কারণ খেয়াল করে দেখো, n যে বিন্দুটা আমরা নিয়েছি সেখানে এই x1 y1 z1 আছে এবং a b c আছে। t ছাড়া এই a b c গুলো তো আমাদের সমীকরণ থেকে আমাদের জানা। অর্থাৎ যখন আমরা একটা সরলরেখার সমীকরণ দেখি, তখন নিচে যে abc গুলো থাকে সেগুলো তো একটা কোনো সাংখ্যমান থাকে, এবং x1 y1 z1 এগুলো তো সাংখ্যমান। তাহলে t এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলেই কিন্তু n এর মানটা পেয়ে যাচ্ছি। এখন মজার বিষয়, n এর স্থানাঙ্ক যখন আমরা পেয়ে যাব, তখন p এর স্থানাঙ্ক আমাদের জানা এবং n এর স্থানাঙ্ক আমাদের জানা। এখন p এবং n যদি আমরা দুটোই পেয়ে যাই, অর্থাৎ দুই বিন্দুর যদি আমরা স্থানাঙ্ক জানি, তাহলে দুই বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে আমরা দূরত্ব নির্ণয়ের একটা সূত্র জানি। এবং সেই সূত্রটা কত থাকে? সূত্রটা থাকে হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার প্লাস z1 z2 হোল স্কয়ারের রুট থাকে। এখানে আমি x1 y1 লিখলাম না, কারণ অলরেডি আমরা x1 y1 ব্যবহার করেছি। জাস্ট তোমাদের বোঝার জন্য, বলার জন্য আমি এরকম দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো যে কার্টেসিয়ান মেথডে আমাকে কি কি করতে হবে একটা বিন্দু থেকে আর একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের জন্য। এখন আমরা এই বিষয়টা, একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের যে ভেক্টর পদ্ধতিটা আছে, সে পদ্ধতিটা অনেকটা লেন্দি হয়ে যাবে, সেটা বোঝাও একটু কষ্টকর। তাই এখানে ডাইরেক্ট ফর্মুলাটাই মনে রাখা বেশি সুবিধা। তবে ফর্মুলাটাও কিন্তু এখানে অতটা সোজা না, যার জন্যই আমি তোমাদেরকে বলেছি যে ভেক্টর পদ্ধতিতে এই টাইপের অঙ্ক না করাই বেটার। তো দেখো, আমি বই থেকে এই জিনিসটা তুলে দিয়েছি যে একটি বিন্দু যার অবস্থান ভেক্টর আলফা, সেখান থেকে r = a + tb সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হলে প্রথমেই তোমাকে লিখতে হবে t = এই ফর্মুলাটি মাইনাস a - আলফা ডট বিটা বাই মড b এর স্কয়ার। এই t এর মান নির্ণয় করার পর a + tb এ বসিয়ে যে বিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যাবে সেটি হবে সেই পাদবিন্দুর স্থানাঙ্ক। এবং এরপর পাদবিন্দুর স্থানাঙ্ক পাওয়ার পর এখন দুটো অবস্থান ভেক্টর জানা থাকলে আমরা সেই ভেক্টরটা বের করতে পারি। অর্থাৎ এখানে সেটা pl, এখানে পাদবিন্দুটাকে l লিখেছে, অর্থাৎ pl = mod of a + tb - আলফা, এর মান বের করলেই কিন্তু হয়ে যাবে। এবং এটাকে যদি তোমরা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করতে চাও, তাহলে তোমাকে এটা মনে রাখতে হবে যে mod of a ভেক্টর মাইনাস a - আলফা ডট b বাই মড b এর স্কয়ার, তার সঙ্গে ডট করতে হবে b - আলফা, এই মানটা বের করতে হবে। অর্থাৎ t এর মান বসালে এত বড় একটা ক্যালকুলেশন আসে। তো এই জন্যই তোমাদের বলেছিলাম আমি যে তোমরা এখানে ভেক্টর মেথড ইউজ না করে সরাসরি কার্টেসিয়ান মেথড দিয়েই করবে, তাতে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে এবং প্রবলেমটিও সোজা হবে। তো এখন আমরা দেখব যে এখানকার একটি প্রবলেম কিভাবে সলভ করা যায়।
সংক্ষিপ্তের কোশ্চেন নাম্বার 3 তে বলেছে 5 4 -1 বিন্দু থেকে r equal to t I plus t into 2i plus 9j plus 5 সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম আমি বলেছিলাম যে ভেক্টর থাকলে সেটাকে কার্টেসিয়ানে নিয়ে যাব। তো যে সমীকরণটা দেওয়া আছে এই সরলরেখার কার্টেসীয় সমীকরণ x মাইনাস, খেয়াল করে দেখো কি করেছি আমি, x মাইনাস এখানে যে বিন্দুটা অর্থাৎ সরলরেখাটা এখানে কিন্তু 1 0 0 বিন্দুগামী, কারণ এখানে i আছে, j এবং k নেই, অর্থাৎ এই সরলরেখার কার্টেসীয় সমীকরণটি হবে x 1 বাই এখানকার 2, যেহেতু 0 আছে, y 0 বাই এখানকার 9 এবং z 0 বাই এখানকার 5। এই হচ্ছে সরলরেখাটার কার্টেসীয় সমীকরণ। এখন P বিন্দু থেকে 1 নংয়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু n ইকুয়াল টু, এটা আমরা ধরে নিলাম। কেন এটা হলো? কারণ কি, এর উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়, 2t প্লাস 1, 9t প্লাস 0 অর্থাৎ 9t, 5t প্লাস 0 অর্থাৎ 5t, তাই এই লম্বের পাদবিন্দু হয়ে গেল এটা। এখন যেভাবে আমি বলেছিলাম সেই অনুযায়ী Pn এর ডিআরএস আমাকে বের করতে হবে, তাই Pn এর ডিআরএস ইকুয়াল টু, এখন দুটো বিন্দুর ডিআরএস এর ফর্মুলা এটার থেকে এটা বিয়োগ করতে হয় এবং সেটা ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে এরকম 2t - 4, 9t - 4, 5t প্লাস 1। এখন যেহেতু এই Pn সরলরেখা এবং 1 নং সরলরেখা পরস্পর লম্ব, তাই Pn এর ডিআরএস এবং 1 নং এর ডিআরএস গুলোর করেসপন্ডিং xyz এর গুণফলের যোগফল 0 হবে, অর্থাৎ 2 ইনটু এটা প্লাস 9 ইনটু এটা প্লাস 5 ইনটু এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি 110t ইকুয়াল টু 39, বা t ইকুয়াল টু 39/10। এই যে t এর মানটা পেলাম, এই t যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা n এর মান পেয়ে যাব, অর্থাৎ লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। অনেক অঙ্ক আছে এখানে যেখানে তোমাকে লম্বের পাদবিন্দু বের করতে বলবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এই t এর মানটা এখানে বসাতে হবে। যাই হোক, এখন আমি এটা মুছে বাকি অংশটা করব। t এর মান বসিয়ে আগে আমরা এর পাদবিন্দু বের করে নিই। সো t এর মান বসিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক n 2 ইনটু 39/110 প্লাস 1, 9 ইনটু 39/110, 5 ইনটু 39/110। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 180/110, 351/110, 195/110। এখানে আমি চাইলে এটাকে কাটাকুটি করতে পারতাম, এটাও কাটাকুটি করতে পারতাম, তো আমি কাটাকুটি করছি না, কারণ ফাইনালি আমাকে এই লম্ব দূরত্ব বের করতে গেলে সব জায়গায় নিচে একই থাকলে ক্যালকুলেশনে একটু সহজ হবে। যাই হোক, যদি উত্তর তোমাদের পাদবিন্দু বের করতে বলে তাহলে সে কাটাকুটি করে তোমরা একটা অ্যান্সার বের করে নেবে, এবং এই ক্যালকুলেশন করার সময় তোমরা আবার এই বিন্দুটাই বসাবে, তাতে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। তো দেখি Pn অর্থাৎ P বিন্দু থেকে n বিন্দুর দূরত্ব, Pn ইকুয়াল টু, দুই বিন্দুর দূরত্ব বের করতে গেলে আমরা দুটো বিন্দু জানলে তার সূত্র অনুযায়ী এরকম আসে। যে P বিন্দুর কথা বলা হচ্ছে, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে বলা হচ্ছে, সেই বিন্দুটা দেখো আমি এখানে লিখে রেখেছি 5 4 -1, অর্থাৎ এটা -5 তার হোল স্কয়ার প্লাস এটা -4 তার হোল স্কয়ার প্লাস এটা -1 অর্থাৎ +1 হোল স্কয়ার, এবং এই পুরোটার উপর রুট। এখন উপরেরটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে -362, তো এখানে মাইনাসটা আমি লিখছি না কারণ স্কয়ার আছে, তো 362/110 এর স্কয়ার। একইভাবে এটাকে হিসাব করলে আমি পাচ্ছি 89/110 এর স্কয়ার, এবং এখান থেকে পাচ্ছি 305/110 এর স্কয়ার, এবং এটাকে লসাগু করলে নিচে আসবে 110 এর স্কয়ার, এবং উপরে থাকছে আমার পুরো ক্যালকুলেশন করে উপরটাকে দেখো আমি একদম, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, 362 এর স্কয়ার প্লাস 89 এর স্কয়ার প্লাস 305 এর স্কয়ার করে হিসাব করে দেখবে উপরে আসবে 231990। দেখো, এটা একটা এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এটা একটা ইউনিক প্রবলেম, এবং এটার উত্তর তোমাদের কোয়াইটলি মনে রাখা উচিত যে এরকম টাইপের একটা উত্তর আসবে, এবং এর বইয়ের উত্তরটা তোমরা দেখবে যে 2102
প্রায় লেখা আছে। তো আমাদের এখানে প্রায় লেখার দরকার নেই, কারণ আমরা এখানে কোনো কাটছাট করিনি বা বাদ দেইনি। যাই হোক, এই যে মানটা তোমরা একটু ক্যালকুলেটরে চেক করে দেখবে যে এটাকে 110 দিয়ে ভাগ করা যায়। তাই আমি ভাগ করলে যেটা আসে 2109 আসে। তাই আমি এটাকে 2109 ইন্টু 110 লিখে রেখেছি। তো তোমরা কি করে বুঝবে? এই পর্যন্ত ক্যালকুলেশন আসার পর তোমরা এই মানটাকে 110 দিয়ে ভাগ করে দেখো, যত আসবে তত ইন্টু 110 লিখে বা এটা স্কোয়ার লিখবে। এখন 110 এর সঙ্গে এই স্কোয়ারটা কেটে গেলে উপরে থাকছে 2109, নিচে থাকছে 110 এবং পুরোটার উপর রুট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ লম্ব দূরত্ব। তো এই অঙ্কটার উত্তর একটু ভয়ঙ্কর দেখতে হলো, অন্যান্য অঙ্কের উত্তর সাধারণত এরকম হয় না। এটাই একটা এক্সেপশনাল প্রবলেম, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং এটারই সাহায্য নিয়ে বাকি প্রবলেমগুলো এইভাবেই সলভ করবে। তো আমি আশা করছি আমি যে মেথডগুলো দেখালাম সেই মেথডগুলোর সাহায্যে এবং যে এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো থেকে তোমরা এই 3টা চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে। এর পরের দিন আমরা শিখব দুটো স্ট্রেট লাইনের মধ্যে ডিসটেন্স নির্ণয় করা। ওই চ্যাপ্টারটি হচ্ছে পুরো সরলরেখা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ স্ট্রেট লাইনের সবকিছু দাঁড়িয়ে আছে ওই চ্যাপ্টারটার উপর, কারণ ওখান থেকেই বেশি কোশ্চেন ফাইনালে দেওয়া হয় 5 মার্কসের জন্য। যাই হোক, পরের দিন আমরা ওই চ্যাপ্টারটি করব। তবে এই চ্যাপ্টারের প্রবলেমগুলোর সলিউশন যদি তোমরা না শেখো তাহলে কিন্তু ওই চ্যাপ্টার করতে পারবে না। সো আমি আশা রাখছি পরের দিনের ভিডিও অর্থাৎ 2 দিনের মধ্যে তোমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সব সলভ করে ফেলবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্ট্রেট লাইনের বাকি অংশ নিয়ে।